আনিশা ক্ষীণ কণ্ঠে বলল। আপাতত একটাও না। তাহলে আপাতত এখান থেকে যাও। আনিশা আর কিছু না বলে চলে গেল। নীর ও মন খারাপ করে এলোমেলো পায়ে রুমের দিকে চলে গেল। সন্ধ্যার থেকে পিয়াস রুমে বসে ল্যাপটপে কাজ করছে। তখনই রুমে নাসিমা বেগমের প্রবেশ ঘটল। উনি দরজার সামনে দাঁড়িয়ে ছেলের উদ্দেশ্যে বললেন, কি করছিস বাবা, ভেতরে আসবো কি? মায়ের কণ্ঠস্বর শোনার সাথে সাথে পিয়াস ল্যাপটপের ঢাকনাটা হালকা একটু নিচু করে মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে মা, আসো আসো। আমার রুমে আসতে তোমার আবার পারমিশন লাগে নাকি? নাসিমা বেগম একগাল হেসে রুমে প্রবেশ করল। পিয়াস তাকিয়ে দেখল তার মায়ের হাতে ঢাকনা দিয়ে ঢাকা একটা প্লেট। নাসিমা বেগম প্লেটটা বিছানার উপর রেখে খাটের একপাশে বসলেন। পিয়াস প্লেটটার দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে তার থেকে নজর সরিয়ে নিয়ে নাসিমা বেগমকে কাষ্ট হেসে বলল, মা, তুমি কি কিছু বলবে? আমাকে ডাকলেই তো আমি তোমার রুমে চলে যেতাম। তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? নাসিমা বেগম পিয়াসের কথার কোনো জবাব দিল না। প্লেটের উপর থেকে ঢাকনাটা সরিয়ে দিয়ে প্লেটটা পিয়াসের আরও কিছুটা সামনে এগিয়ে দিলেন। প্লেটের ঢাকনা সরাতেই বিরিয়ানির গন্ধ সারাটা রুমে ছড়িয়ে পড়ল। বিরিয়ানির মন করা গন্ধে যেন সারা রুমটা মম করছে। পিয়াস বিরিয়ানি দেখে কিছুটা বিদিষ্ট কণ্ঠে বলল, কি মা, আবার তুমি বিরিয়ানি নিয়ে আসলে? আমি বললাম না খাবো না। প্লিজ মা, এটা আমার রুম থেকে নিয়ে যাও। নাসিমা বেগম মলিন হাসলেন, কিছুটা নির্লিপ্ত কণ্ঠে বললেন, আচ্ছা, বিরিয়ানিতে হঠাৎ তোর কী সমস্যা হলো বলতো আমাকে। আমি তো জানি আমার ছেলেটা বিরিয়ানি পাগল, তাহলে কেন আমার সেই বিরিয়ানি পাগল ছেলেটা আজ বিরিয়ানি খেতে এতটা পরিমাণ অনীহা প্রকাশ করছে? পিয়াস ওর মায়ের কথার কোনো জবাব খুঁজে পেল না। আসলে পিয়াসের মনে অন্যরকম একটা ঝড়ের তাণ্ডব চলছে, যা পিয়াস ওর মাকে বলতে পারছে না। কারণ ও সেই দিনই বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিয়েছে যেদিন নীর ওকে প্রত্যাখ্যান করেছিল। কারণ সেদিনও পিয়াস ওর পছন্দের বিরিয়ানি খেয়েছিল। সেই থেকে ওর পছন্দের জিনিসটার উপর ওর অগাধ পরিমাণ অনীহা সৃষ্টি হয়ে গেছে। পিয়াস ওর ভাবনায় ধ্যানমগ্ন হয়ে পড়ল। এর মধ্যে নাসিমা বেগম পিয়াসকে যে কতগুলো ডাক দিয়েছে তা গোনার বাহিরে, কিন্তু পিয়াস ওর ধ্যানে এতই মগ্ন হয়েছিল যে ওর কোনো হেলদোল নেই। নাসিমা বেগম পিয়াসকে আলতো করে একটু ধাক্কা দিয়ে কিছুটা জোরে ডেকে বলল, কিরে, কোথায় হারিয়ে গেলি? কতক্ষণ ধরে ডাকছি তোকে, কোনো সাড়া শব্দ করছিস না। মায়ের ডাকে পিয়াসের ধ্যান ভঙ্গ হলো। পিয়াস তড়িঘড়ি নিজেকে স্বাভাবিক করে নিল। হ্যাঁ মা, বলো, শুনছি। নাসিমা বেগম বিরিয়ানির প্লেটটা হাতে তুললেন। এক লোকমা ছেলের মুখের কাছে ধরে বিনয়ের কণ্ঠে বললেন, একটু খানা বাবা, মেয়েটা কত কষ্ট করে আমাদের সবার জন্য নিয়ে এলো। তুই সেই দুপুর থেকে খাসনি, তাই আমিও খেতে পারছি না। নাসিমা বেগমের কথা শুনে কিছুটা বিচলিত হয়ে পড়ল। হ্যাঁ মা, বলো, শুনছি। কিছু বলছো কি তুমি মা? তুমি এখনও খাওনি? তোমার যে দুপুরে ওষুধ আছে সেটা ভুলে গেছো? তাড়াতাড়ি খেয়ে নাও, ওষুধ খেতে হবে তো। নাসিমা বেগম এইবার গাল ফোলালেন, অভিমানী কণ্ঠে বললেন, তোর কি আর আমার কথা ইদানিং মনে থাকে? ঠিক আছে, খেতে হবে না তোর, আমিও খাবো না। ঔষধ না খেয়েই থাকবো। আমি গেলাম, থাক তুই তোর নিজের মতো করে। নাসিমা বেগম রাগ করে উঠে যাচ্ছিলেন, তখনই পিয়াস ওনার হাত টেনে ধরল। খাট থেকে নেমে পেছন থেকে মাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, না, তুমিও না কথায় কথায় খালি রাগ করো। আমার রাগ দিয়ে তোর কি কিছু আসে যায়? তুমি রাগলে আমার ভালো লাগে বলো? আর তুই না খেয়ে থাকলে বুঝি আমার খুব ভালো লাগে? পিয়াস ওর মায়ের জেদের কাছে হার মানল। আচ্ছা মা, চলো দুজনে মিলে মজা করে খাওয়া দাওয়া করে নেই। ছেলের কথায় নাসিমা বেগম একগাল হাসলেন। সত্যি বিরিয়ানি খাবি তো? হ্যাঁ মা, সত্যিই খাবো। তুমি খাবার বাড়ো, আমি ফ্রেশ হয়ে আসছি। নাসিমা বেগম খুশি মনে রুম থেকে প্রস্থান করলেন। নাসিমা বেগম চলে যেতেই পিয়াস একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভারাক্রান্ত মনে আওড়ালো, আমি তোমার মুখের এক চিলতে হাসির জন্য সব কিছু করতে পারি মা। আমার মনের দুঃখ কষ্টটাকেও মনের ভিতর চাপা দিয়ে একমাত্র তোমার জন্য হাসি মুখে সব কিছু মেনে নিতে পারি মা, কারণ তুমি যে আমার সব। পিয়াস নিজেকে স্বাভাবিক করে নিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে গেল। এদিকে লিজা ঘরের মধ্যে এপাশ ওপাশ পায়চারি করছে। ওর মনের ভেতরটা ছটফট ছটফট করছে। পিয়াস ওর রান্না করা বিরিয়ানিটা খেলো কিনা সেই সংবাদটা না পাওয়া পর্যন্ত ওর মনের অস্থিরতা এতটুকু কমছে না। লিজা এক হাত দিয়ে অন্য হাত কসলাচ্ছে আর বিড়বিড় করে বলছে, খাবি?
নাকি খাবে না? উফ, আমি আর ভাবতে পারছি না। এই ছেলেটা সত্যিই আমাকে পাগল বানিয়েই ছাড়বে। হঠাৎ লিজার ফোনটা বেজে উঠল। লিজা দ্রুত করে ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো ওই বাড়ি থেকে ময়না ফোন দিয়েছে। লিজা দ্রুত করে ফোনটা রিসিভ করলো, উদ্বিগ্ন কণ্ঠে বলল, কে রে, তোর এত সময় লাগে ফোন ধরতে? ওই পাশ থেকে ময়না লিজাকে থামিয়ে দিয়ে বলল, আরে আফা, ভাইজান না খাইলে আপনারে ফোন দিব কেমনে কন্ত? কথাটা শুনে লিজার মনটা একদম খারাপ হয়ে গেল। লিজা শুকনো কণ্ঠে বলল, তোর ভাই এখনো খায়নি? আরে আফা, আপনাগো না এই একটা দোষ, কথা শেষ করণের আগেই কথা কওয়া শুরু করেন। ভাইজান আপনারা না বিরিয়ানিটা একটু খাইছে, এর পরেই তো আপনারে ফোন দিলাম। কথাটা শুনেই লিজার মনটা খুশিতে নেচে উঠল। লিজা ফোনটা কেটে দিয়ে আনন্দে নাচতে শুরু করলো। লিজা প্রফুল্ল কণ্ঠে বলল, ধন্যবাদ পিয়াস জান তোমাকে, আমার কষ্টটাকে সার্থক করার জন্য। তোমাকে এতগুলা লাভ ইউ বাবু, সোনা আমার। লিজা খুশিতে নাচের সাথে গান গাইতে শুরু করলো। রাতের বেলা আকাশ রুমে ঢুকে দেখলো নীর সোফায় গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। নীরকে সোফায় ঘুমোতে দেখে আকাশের খুব রাগ উঠে যায়। আকাশ হাত ধরে হ্যাঁচকা টানে নীরকে উঠিয়ে বসিয়ে দেয়। বিদিষ্ট কণ্ঠে বলল, এখানে ঘুমাচ্ছ কেন? বিছানায় কি হয়েছে? এইভাবে হ্যাঁচকা টানে নীর খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। কিছুটা মিনমিনিয়ে বলল, কিছু নেই, এমনিতেই। আকাশ চোখ গরম করে বলল। এই তাড়াতাড়ি বিছানায় আসো। নীর অনাগ্রহ প্রকাশ করল। না, আমি এখানেই থাকি, ঠিক আছে এখানেই। কথা বলে নীর আবার ঘুমিয়ে পড়তে গেলে আকাশ নীরকে কোলে তুলে নেয়। নীর চোখ বড় বড় করে বলল, আরে আরে কি করছেন? আকাশ ধমকের স্বরে বলল। চুপ। আকাশ নীরকে বিছানায় শুইয়ে দিয়ে ওর হাতে মাথা দিয়ে উল্টো দিক ঘুরে নীরের এক হাত টেনে নিজেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। নীরের এদিকে যেমন ভালো লাগা কাজ করছে, আবার অন্যদিকে খানিকটা অভিমানও কাজ করছে। নীর আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, এই ছেলেটা শুধু রাগ দেখাবে আমার উপর, আবার জোর করে কোলের মধ্যে এসে পারমিশন ছাড়াই শুয়ে পড়বে। আকাশ নীরের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসিয়ে বলল, চুপি চুপি ভালোবাসা দিয়ে পালিয়ে যাচ্ছ, সেটা তো হবে না। নীর কি বলতে বুঝতে পারছে না। ও কিছুটা আমতা আমতা করে বলল, কে বললো আমি আপনাকে ভালোবাসা দিয়েছি? আপনি ভুল ভাবছেন। আকাশ উল্টিয়ে নীরকে নিচে ফেলে ওর উপরে উঠে ওকে চেপে ধরল। নীরের ঠোঁটে আঙুল ছুঁয়ে দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, ভুল না ঠিক তা এখনই দেখাচ্ছি। কথাটা বলেই আকাশ নীরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁট জোড়া নীরের ঠোঁটে শক্ত করে ডুবিয়ে দিল। নীর ওর হাত দুটো দিয়ে আকাশকে শক্ত করে চেপে ধরে রেখেছে। আকাশ নীরের কাছ থেকে রেসপন্স পেয়ে যেন উতলা হয়ে উঠেছে। আকাশের ক্রমে ক্রমে ওর নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি হারিয়ে ফেলছে। আকাশ আর নিজেকে সামলাতে না পেরে নীরের গলায় ঠোঁট ডুবিয়ে দিল। নীর উত্তেজনা বশত নিজের অজান্তেই বলে ফেলল, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে তোমার সমস্ত ভালোবাসা গভীর থেকে গভীরে ডুবিয়ে নাও প্লিজ। নীরের কথা আকাশের কানে যেতেই ওর হুঁশ ফিরল। আকাশ নীরের কাছ থেকে উঠে যেতে নেবে, তখনই নীর আকাশের টি শার্টের কলার খামছে ধরল। কোথায় যাচ্ছ? আমায় পাগল করে দিয়ে এভাবে যেও না, আমি পারবো না এভাবে থাকতে। আমাকে তোমার ভালোবাসার ডুবিয়ে নাও প্লিজ। আকাশ নীরের কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, এখনো সঠিক সময় আসেনি নীর পাখি। সঠিক সময়টা আসলে আমি নিজে থেকে তোমাকে আমার করে নেব। সেদিন কেউ আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এমনকি সেই দিন আমি কোনো বাধাও মানব না। আমাদের এখনো পর্যন্ত সামাজিক আনুষ্ঠানিকতা হয়নি, তাই যতই কষ্ট হোক আমাদেরকে এখন নিজেদেরকে সামলে রেখে একটু দূরে থাকতে হবে। আমাদের একটু ভুলের জন্য যদি আমাদের মাঝে কিছু হয়ে যায় আর ভুলবশত তুমি যদি কনসিভ করে ফেলো, তাহলে বাবার মান সম্মানে আঘাত আসবে। কথাগুলো নীরের কানে প্রবেশ করা মাত্রই নীরের হুঁশ জাগ্রত হলো। নীর নিজেকে স্বাভাবিক করে আকাশের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা দূরে সরে শুয়ে পড়ল। আকাশ নীরকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে নীরের বালিশে কাত হয়ে মাথা দিয়ে শুয়ে পড়ল। সকালবেলা রাতের কথা ভেবে নীরের যেন লজ্জায় নাক কান কাটা যাচ্ছে। নীর বসে বসে নখ কামড়াচ্ছে। আকাশ অফিসে যাবার জন্য রেডি হচ্ছিল। নীরের চোখ যেন আকাশের দিকেই আটকে আছে। আকাশ মিটমিটিয়ে হাসল। নীরের কাছে সে হিসিয়ে বলল, আজ আমাকে খুব হ্যান্ডসাম লাগছে নাকি? নীর তৎক্ষণাৎ আকাশের দিক থেকে নজর সরিয়ে নিল। আমি কেমনে জানবো?
আকাশ ভাবসাব নিয়ে বলল। আমি জানি আমি এমনিতে এত সুন্দর, তোমাদের আর দোষ কি বলো? নীর কপালে কয়েকটা ভাঁজ ফেলল। আমি আবার কি করলাম? ওমা, তোমরা যে আর চোখে আমার দিকে তাকিয়ে থাকো আমি বুঝি না? আর গতকালকে রাতের কথা কি ভুলে গেছো? আকাশের শেষের কথাটায় নীর চরমভাবে লজ্জা পেয়ে গেল। নীর যেন তড়িঘড়ি মুখ লুকানোর চেষ্টা করছে। নীর কথা ঘোরাতে ব্যস্ত। একদম বাজে কথা বলবেন না। আমি আবার কখন আপনার দিকে তাকিয়ে থাকলাম? আর 1 মিনিট, আমরা বলতে আর কাকে বোঝাচ্ছেন? কে আবার? রুহি সব সময় আমার দিকে তাকিয়ে থাকে। আকাশের কথা শুনে নীর চোখে মুখ খিচে তাকালো ওর দিকে। রাগান্বিত চিত্তে বলল, আমার ধারণাটাই ঠিক। এই ডাইনিটা আমার বরের মাথাটা সত্যি খেয়ে নিবে। রুহি শাকচুন্নি, তোর চোখ তুলে আমি ব্লেন্ডার মেশিনে জুস করে খাওয়াবো। নীর ওর কণ্ঠে কিছুটা ক্রোধ এনে বলল, আপনি কি করে বুঝলেন ও আপনার দিকেই তাকিয়ে থাকে? তার মানে আপনিও ওর দিকে তাকিয়ে থাকেন, তাই না? নীরকে খেপাতে আকাশের ভীষণ মজা লাগে। আকাশ এই সুযোগটা মোটেও হাতছাড়া করতে চাচ্ছে না। হ্যাঁ, তা তো একটু একটু তাকাতেই হয় বলো। কেউ যদি তোমার দিকে তাকিয়ে থাকে, তুমি কি ওর দিকে না তাকিয়ে একদমই থাকতে পারবে বলো? নীর চোখ পাকিয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশকে মনে মনে 101টা গালাগাল দিল। গুন্ডা, শিয়াল, রাক্ষস, বোন মানুষ, লুচো ছেলে, অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকা, তোর চোখে আমি কস্টিপ মেরে দেবো, বেয়াদব ছেলে কোথাকার। নীরের ভাবনার্থ রাগান্বিত চেহারা আকাশকে খুব স্বস্তি দিচ্ছে। আকাশ নীরকে ডাক দিল। কি গো নীর পাখি, কি ভাবছো? নীর বিড়বিড় করে বলল, তোর মাথাটা কি করে ফাটাবো তাই ভাবছি, বদমাইশ ছেলে। আকাশ নীরের কথা ঠিকমতো বুঝতে না পারলেও আন্দাজ করতে পারছিল নীর খুব রেগে গেছে। নীরের এই রাগটাই হলো আকাশের প্রতি ওর ভালোবাসার বহিঃপ্রকাশ। আকাশ নীরকে বলল, তুমি কি যেন বললে, আমি ঠিক শুনতে পেলাম না। নীর আকাশকে ছোট্ট একটা ভেঙচি কাটল। আমার কথা আপনার না বুঝলেও চলবে, যারটা বোঝার তারটা বুঝেন গিয়ে। যাই হোক, আপনি ব্রেকফাস্ট করবেন নাকি আপনার বিয়ের সাথে করবেন? না থাক, ওর সাথে করব, তুমি খেয়ে নিও। আকাশ বুঝতে পারছে নীর রেগে ফুলে একদম অ্যাটম বোম হয়ে যাচ্ছে। আকাশ শুধু নীরকে জেলাস ফিল করানোর জন্যই রুহির কথা বলছে। আকাশ চায় নীর ওর ভালোবাসা উপলব্ধি করুক, ও নিজে থেকে আকাশকে ভালোবাসার কথা স্বীকার করুক। নীর ভেতরে ভেতরে জ্বলছে আর লুচির মতো ফুলছে। নীর ক্রুদ্ধ চিত্তে আওড়ালো, হ্যাঁ হ্যাঁ, খাবি তো, ওর সাথে না খেলে হয় তোর? ভালো ভালো যা ইচ্ছে কর, আমি কিচ্ছু বলবো না, আমার কি। নীরের আকাশের দিকে চোখ পড়তেই দেখলো ও টি শার্ট চেঞ্জ করছে। নীর চোখ মুখ খিচে হতভম্ব ভাব নিয়ে বলল, কি ব্যাপার, শার্ট কেন চেঞ্জ করছেন? আকাশ ভাবভঙ্গিমা দেখিয়ে বলল, না, রুহি বলে আমাকে নাকি ব্লু শার্টের চোস দেখায়। এত দূর, তারা পরাচ্ছি তোকে শাকচুন্ডিটার পছন্দের শার্ট। আকাশ নীরের পাশে আসতেই নীর আকাশের শার্টের বুকের কাছ ধরে জোরে টান দেয় আর শার্টের বোতামগুলো পরপর করে ছিঁড়ে যায়। আকাশ অবাক হয়ে নীরের দিকে তাকিয়ে থাকে। নীর মনে মনে একটা বিজয়ের হাসি দিল, আনন্দ চিত্তে আওড়ালো, নে রাক্ষস, পর এবার ওই রাক্ষসীটার পছন্দের রঙের শার্ট। আমার নামও নীর, আমি আমার গুন্ডাটার ভাগ কাউকে দেব না। নীর আকাশকে একটা মিষ্টি হাসি দিয়ে রুম থেকে চলে যায়। আকাশ হাহা শব্দে হেসে উঠল। জান পাখি, এতই যখন সহ্য করতে পারো না, তাহলে তোমার মনের বলো না কেন? আমিও হাল ছাড়ছি না, আমি এর শেষ দেখে ছাড়বো। নীর ড্রয়িং রুমে এসে মুস্কি হাসতে হাসতে সোফায় এসে বসে। আনিশা নীরের দিকে এগিয়ে এসে অবাক কণ্ঠে বলল, কি গো ভাবি যান, সকাল সকাল এত খুশি কেন? ব্যাপারখানা কি? নীর হাসি থামিয়ে বলল, না কিছু না, এমনিতেই। আকাশ রুম থেকে বেরিয়ে নীরকে শুনিয়ে শুনিয়ে ফোনে বলে, হ্যাঁ, তুমি 5 মিনিট ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। আনিশা আকাশের সামনে গিয়ে দাঁড়ালো। কিরে ভাইয়া, এত জলদি কই যাস? আকাশ আনিশাকে কিছু একটা ইশারা করলো। অফিসে রুহি ওয়েট করছে। দুই ভাই বোন মুখ টিপে হাসছে। নীরের ইচ্ছা করছে আকাশকে উল্টো ঝুলিয়ে পিটাতে। আনিশা আকাশের কথায় সায় দিল। হ্যাঁ ভাইয়া যা, মেয়েটা একা আছে। নীর রাগে গজগজ করতে করতে মনে মনে বলল, ন্যাকামো হচ্ছে দুজনের, দুই ভাই বোনই খচ্চর, কেউ ভালোবাসে না আমায়। থাকবো না আমি এই বাড়িতে, চলে যাব আমি। নীর পরক্ষণে আবার ভাবলো, কেন যাবো আমি এই বাড়ি থেকে? এটা তো আমার বাড়ি, আমি তো নিজে পায়ে হেঁটে এই বাড়িতে আসিনি, আনা হয়েছে আমাকে। না না, আমি কখনোই যাব না। আকাশ নীরের দিকে খেয়াল করে দেখলো নীর নখ কামড়াচ্ছে আর মনে মনে কিছু ভাবছে। আকাশ আনিশাকে ইশারা করলো এখান থেকে চলে যাবার জন্য।
আনিশা সাইডে চলে যেতে আকাশ নীরের দুগালে হাত দিয়ে আলতো করে ঠোঁটে কিস করে। নীর তো হা হয়ে যায়। আকাশ নীরের কানের লতিতে আলতো করে কিস করে বলে, এইভাবে কখনো আমার সামনে আর নখ কামড়াবে না, নাহলে কিন্তু খবর আছে, বুঝলা? নীর যেন বরফ হয়ে গেছে। আকাশের আলতো ছোঁয়া ওকে পাগল করে দেয়। নীর ঠোঁট মুছতে গিয়েও মোছে না। আকাশ নীরকে একটা চোখ টিপ মেরে অফিসের জন্য বেরিয়ে গেল। নীরের ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। ইমনের ক্ষতস্থান এখন অনেকটা শুকিয়ে গেছে। আগের মতো ব্যথা বা জ্বালানি। শরীরের ক্ষত শুকিয়ে গেলেও ওর মনে যে গভীর ক্ষত হয়েছে তা শুকাবার নয়। ইমনের পুরো অন্তর আর মন জুড়ে এখন প্রতিহিংসার আগুন জ্বলছে। আর সেই আগুনে ও আকাশকে পুড়িয়ে মেরে নীরকে সারা জীবনের জন্য উড় করে পেতে চায়। ইমন মনের ভেতর একরাশ রাগ আর ঘৃণা নিয়ে উত্তপ্ত কণ্ঠে আওড়ালো, মিস্টার আকাশ চৌধুরী, তোকে আমি ছাড়বো না। তুই আমার কাছ থেকে আমার নীরকে ছিনিয়ে নিয়েছিস, আমার বুকের ভেতরে কষ্টের আগুন জ্বালিয়েছিস। আমি তোকে ধুকে ধুকে এর থেকেও বেশি কষ্টের আগুনে জ্বালাবো, আর এটা আমার প্রতিজ্ঞা। কথাটা বলেই ইমন ওর টেবিলের ওপর রাখা ছোট্ট একটা ফুলদানি হাতে নিয়ে সজোরে ফ্লোরে আছাড় দিয়ে ভেঙে ফেলে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। ওর সকল কাণ্ড আর কথা আড়াল থেকে দাঁড়িয়ে সবকিছুই শুনল আর দেখল তুহিন। তুহিন আতঙ্ক বিজড়িত কণ্ঠে আওড়ালো, না জানি এই ছেলেটা কি করতে চলেছে। একটা মেয়ের জন্য এইভাবে কেন ওর সুন্দর জীবনটা নষ্ট করে দিচ্ছে বুঝতে পারছি না। এই পৃথিবীতে কি একটাই মেয়ে আছে? আর কি কোনো মেয়ে নেই? এমন কি কেউ নেই যে পরম যত্নে ভালোবাসে আর কাছে টেনে ওর জীবনটাকে একদম আগের মতো সুন্দর করে পরিবর্তন করে দিবে? আমি যে আমার কাছের বন্ধুটার এরকম পরিস্থিতি আর সহ্য করতে পারছি না। আমি মন থেকে চাই ইমনের জীবনে এমন একটা মেয়ে আসুক যে ওকে ভালোবাসার পূর্ণতা দিয়ে ও শূন্যতাকে পূরণ করে দেবে। আধ ঘন্টা পরে নীর রেডি হয়ে কলেজের জন্য বের হয়ে যায়। কিন্তু কলেজে নীরের মন বসে না। ওর মন পড়ে আছে আকাশের অফিসে। ওর মনের মধ্যে একটাই টেনশন ঘুরপাক খাচ্ছে। ওর টেনশন ওর কণ্ঠে প্রস্ফুটিত হলো। রুহি যদি আকাশের কাছে চলে যায়, আকাশ যদি ভুলে যায় আমায়। নীরের মাথার মধ্যে কথা একদম জেগে বসেছে। ও অনেক চেষ্টা করেও নিজেকে আটকে রাখতে পারে না। কলেজ না করে আকাশের অফিসে চলে যায়। অফিসে গিয়ে ও আকাশকে খুঁজে পায় না। দ্রুত ও রিসেপশনে চলে যায়। আপনাদের স্যার কই? স্যার তো জরুরি মিটিংয়ে, রুহি ম্যামের সাথে বাইরে গেছে। কথাটা শোনা মাত্রই নীরের বুকের মধ্যে ধক করে উঠল। নীর উৎকণ্ঠিত হয়ে বলল, কখন ব্যাক করবে? বলতে পারছি না ম্যাম, আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন। নীর কিছু না বলে ওয়েটিং রুমে গিয়ে বসে পড়ে। নীর মনে মনে বলল, মনে মনে যা ভাবছিলাম তাই হলো। ওই শাকচুনিটা আমার বরকে আমার থেকে কেড়ে নিবে। নীর ওয়েটিং রুমে বসে আকাশের অপেক্ষার প্রহর গুনছে। কিন্তু অনেক সময় পেরিয়ে যাবার পরও আকাশ আসে না। নীর ওয়েটিং রুম থেকে বেরিয়ে আকাশের কেবিনে চলে যায়। কেবিনের দরজা একটু খুলতেই নীর একদম হতভম্ব হয়ে গেল। পুরো পৃথিবী যেন ওর চারপাশে ঘুরছে। ওর চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়তে লাগলো। নীর আকাশের কেবিনে গিয়ে দেখলো আকাশ রুহির দু হাত ধরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে নীরের মাথা ঘুরে ওঠে। নীর বিশ্বাস করতে পারছে না যে আকাশ সত্যিই কোনো মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। নীর চুপচাপ ওখান থেকে চলে আসে। নীর রুম থেকে বের হতেই আকাশের কেবিনের বাহিরে বসা রিসেপশনের মেয়ে মিতুর সাথে নীরের দেখা হয়। মিতু নীরকে ডাক দিয়ে দাঁড় করালো। ম্যাম, স্যার তো এসেছেন, আপনি দেখা করেছেন? নীর গম্ভীর কণ্ঠে বলল, এখন দরকার নেই, পরে আসবো। ইফ ইউ ডোন্ট মাইন্ড ম্যাম, আপনার পরিচয়টা জানতে পারি? আমি নতুন জয়েন করেছি তো আপনাকে চিনি না। স্যারকে আপনার সাথে কথা বলতে গেলে পরিচয় তো দিতেই হবে, তাই। নীর কিছু না বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে অফিস থেকে বেরিয়ে গেল। মিতু অবাক চোখে নীরের যাবার পানে তাকিয়ে আছে। বাসায় এসে নীর কারোর সাথে কথা বলে না। আকাশ অনেকক্ষণ ফোন দিলেও রিসিভ করে না। ফোন রিসিভ না করার জন্য একদিকে আকাশের যেমন ভীষণ রাগ হচ্ছে, এবার অন্যদিকে প্রচুর পরিমাণ চিন্তা হচ্ছে। আকাশ তড়িঘড়ি অফিস থেকে বের হয়ে গেল। আকাশ মিনিট 20 মধ্যে বাসায় চলে আসলো। বাসায় এসে নীরকে রুমে খুঁজে পায় না। আকাশ রুম থেকে বের হয়ে দ্রুত গতিতে আনিশার রুমে চলে গেল। আকাশ হন্তদন্ত হয়ে বলল, তোর ভাবিকে দেখেছিস? আনিশা ক্লাসের প্র্যাকটিক্যাল তৈরি করছিল। ও সেই দিক থেকে চোখ সরিয়ে বলল, ভাবি তো আজ একবারও আমার রুমে আসেনি। কলেজ থেকে আসার পর রুমে আটকে বসেছিল, আর সন্ধ্যার পর ছাদে গিয়ে বসে আছে। সারাদিন কিছু খায়নি। সবাই খাবার খেতে বলে বলে হাঁপিয়ে গেছি। তুই আবার কি করেছিস বলতো?
আকাশ আরিশার কথার কোনো উত্তর না দিয়ে ছাদে চলে যায়। গিয়ে দেখে ছাদের এক কোণায় দাঁড়িয়ে নীর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নীর আকাশের উপস্থিতি টের পেয়ে চলে আসতে গেলে আকাশ নীরকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে। আকাশ নীরের কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, কি হয়েছে জান পাখি? আমি কি কোনো ভুল করেছি? নীর কোনো কথা না বলে আকাশের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিচে চলে গেল। আকাশ বেশ অবাকই হয় নীরের এরকম আচরণে, কারণ নীরকে কখনো এমনভাবে দেখেনি। ওকে দেখে আকাশের মনে হচ্ছে নীর কোনো কিছুতে কষ্ট পেয়েছে, যার জন্য ও এইরকম আচরণ করছে। নীর রুমে এসে চুপচাপ বিছানার এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। আকাশ খাবার এনে দেখে নীর শুয়ে আছে। আকাশ নীরের কাছে এসে শান্ত গলায় নীরকে ডাকলো। নীর পাখি, ওঠো, খেয়ে নাও। নীর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে নিশ্চুপ হয়ে আছে। আকাশ পুনরায় নীরকে আমি জানি ডাকলো। তুমি ঘুমাওনি, চুপচাপ উঠে খেয়ে নাও। তারপর আমাকে বলো কে তোমাকে কি বলেছে। তার কলিজাটা ছিঁড়ে নেব আমি। নীর আকাশের কথার কোনো উত্তর দিল না, চাপা কণ্ঠে বলল, ক্ষুধা নেই আমার, আপনি খেয়ে নিন। তুমি না খেলে আমি কেমনে খাই? উঠো না জান প্লিজ। নীর চুপচাপ উঠে এক লোকমা ভাত মুখে দিয়ে উঠে যায়। কিছুটা উত্তপ্ত কণ্ঠে বলল, নিন এবার আপনি খেয়ে নিন। আর এখনো না খেতে পারলে যাকে ভালো লাগে তার কাছে গিয়ে খান। আকাশ নীরের কথা শুনে ঠাস করে ওর গালে একটা থাপ্পড় মেরে দেয়। তারপর হাত টেনে ধাম করে বসিয়ে দেয়, চোখ রাঙিয়ে বলল, হ্যাঁ করো। আকাশ নীরকে খাইয়ে দিচ্ছে, আর নীরও চুপ করে খাচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আকাশ অন্য এক হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিল, বিনয়ের সুরে বলল, ভালোবাসি শুধু তোমাকে, আর অন্য কাউকে নয়। কেন বুঝো না তুমি? কে আছে আমার? কার কাছে যাব আমি? কেন শুধু শুধু আমার রাগটা বাড়িয়ে দাও বলো তো? নীর নিশ্চুপ হয়ে খেয়ে যাচ্ছে। ওর মুখের সব কথা এই মুহূর্তে হারিয়ে গেছে। নীরের মুখের খাবারটা শেষ হতেই আকাশ পুনরায় নীরের মুখে এক লোকমা তুলে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, ভালোবাসো না আমাকে জানি, কিন্তু এতটা অবিশ্বাস করো জানতাম না। নীর কিছু বলল না, ও শুধু অফিসের কথাই ভাবছে মনে মনে। এতই ভালোবাসো আমায় তো মিথ্যে কেন বলছো? কেন মিথ্যে বলছো তুমি রুহিকে? আমার জায়গাটা দিয়ে দিয়েছো। ও হয়তো তোমার মনের মণিকোঠায় জায়গা করে খুব সহজেই আমার জায়গাটা নিয়ে গেছে। তুমি এখন আর আমার সাথে আগের মতো সুখী না। আমি তো বুঝি সবটা, ছোট বাচ্চা না আমি। খাওয়া শেষে আকাশ নীরকে বুকে টেনে নিল। নীর আকাশের বুকে আজ থাকতেই যাচ্ছে না, বারবার নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছে। নীর যত নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, আকাশ তত আরও বেশি করে নীরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। নীর ঠোঁট উল্টিয়ে কটাক্ষ করে বলল, আমার ছেড়ে দিন প্লিজ। আমাকে ধরে আপনার কোনো সুখ পাবেন না আপনি। নীরের এমন কথা শুনে আকাশের ভ্রুযুগল কুঁচকে এলো। মানে এসব কি বলছো তুমি? নীর নিজেকে ছাড়াতে ব্যস্ত। এত কিছু মানে আপনাকে বুঝতে হবে না। আপনি এখন ছাড়ুন আমায় প্লিজ। আকাশ নীরকে আরো খানিকটা শক্ত করে জড়িয়ে ধরল। না, ছাড়বো না। কেন ছাড়বেন না? সেটা আমার ইচ্ছা। নীর ব্যঙ্গাত্মক হাসল। আপনি যেটা ইচ্ছে করবেন সেটাই হবে বুঝি। আকাশ নীরের কথার কোনো পাত্তা দিল না। ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ছাড়ো তো এসব কথা, খুব ক্লান্ত লাগছে। ঠিক আছে তাহলে আমি করছি। নীর দাঁতে দাঁত চেপে বলল, পারবো না। নীর কিছু বলতে যাবে তার আগেই আকাশ নীরের ঠোঁট জোড়া নিজের ঠোঁটের দখলে করে নিল। আজ নীর আকাশের ডাকে সাড়া দিচ্ছে না, কেমন যেন একটা খাপছাড়া ব্যবহার করছে, ঠিক আগের মতো। আকাশ সেই সবের তোয়াক্কা করল না, নিজের মতো করে নীরকে কিস করছে। আকাশ ওর মনের তৃপ্তি মিটিয়ে নীরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। নীর ওর ঠোঁট জোড়া মুছতে গিয়েও মুছতে পারল না, ঠোঁটের কাছে হাত এনেও তা সরিয়ে ফেলল। নীর ওর আঁখি যুগল মেলে শূন্যে তাকিয়ে আছে। আকাশ হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু নীরের চোখে কোনো ঘুম নেই। ও নীরবে কান্না করে চলেছে। নীর আজ আকাশকে জড়িয়ে ধরতে গিয়েও ধরতে পারছে না। নীর ভারাক্রান্ত মনে আওড়ালো, দেখো আমার ভাগ্য যাকে একসময় সহ্য করতে পারতাম না, আজ তাকেই হারানোর ভয়ে আমার দুনিয়াটা ওলটপালট হয়ে যাচ্ছে। আচ্ছা, ভালোবাসার মানুষ কি ভালোবাসি কথাটা না বললে বোঝে না কাছের মানুষটা তাকে কতটা ভালোবাসে? মুখ ফুটে বলিনি বলে কি তুমি বুঝতেই পারলে না আমি কতটা ভালোবাসি তোমায়? কোনো মেয়ের সাথে তোমায় দেখলে আমার সহ্য হয় না। আমার করা ছোট ছোট পাগলামোগুলো দেখেও তুমি কিচ্ছু আন্দাজ করতে পারলে না। আমি ভেবেছিলাম আমার ভালোবাসাটা তুমি ঠিক বুঝতে পারবে,
আমার মুখ ফুটে বলতে হবে না, কিন্তু তুমি কিচ্ছু বুঝতে পারলে না। আমারই ভুল, ছেলে মানুষ তো আর কতদিন একা থাকবে। তাই তো রুহিকে আমার জায়গাটা দিয়ে দিয়েছো। ঠিক আছে, তুমি যাতে খুশি হও সেই কাজটাই করবো আমি। অন্তত একটাবার তো তোমায় খুশি করতে পারবো। নীর সারা রাত দু চোখের পাতা এক করতে পারে না, বলতে গেলে ও সারাটা রাত কেঁদে পার করে দিয়েছে। সকালে আকাশ ঘুম থেকে উঠে আকাশ নীরকে দেখতে পায় না। আকাশ নীরকে হাঁক ছেড়ে কয়েকবার ডাকলো, কিন্তু নীরের কোনো সারা শব্দ দিল না। রুমের বাহিরে থেকে ওর ডাক শুনে আনিশা এসে জানায়, ভাবিকে ডেকে লাভ নেই ভাইয়া, ভাবি ওর বাবার বাসায় গেছে। কথাটা বলেই আনিশা রুম থেকে বের হয়ে গেল। নীরের এইরূপ ব্যবহারে আকাশ বড্ড রেগে যায়। আকাশ কিছু না বলে রেডি হয়ে নাস্তা না করেই অফিসে চলে যায়। সাফিয়া বেগম কয়েকবার আকাশকে পেছন থেকে ডাক দিল, কিন্তু আকাশ তার মায়ের একটা ডাকও কানে নিল না। উনি কিছুটা উদ্বিগ্ন হয়ে আনিশাকে জিজ্ঞেস করল, আকাশের কি হয়েছে রে মা? ও নাস্তা না করে বেরিয়ে গেল। আনিশা বিধ্বস্ত গলায় বলল, বলতে পারছি না মা। সাবিয়া বেগম কিছুটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। উনি আনিশাকে নীরকে নাস্তা খেতে ডাকতে বললেন। আনিশা ক্ষীণ কণ্ঠে বলল, মা ভাবি বাসায় নেই। বাসায় নেই মানে কোথায় গেছে? ভাবি বললো সে নাকি একটু তাদের বাসায় যাবে। হঠাৎ? জানি না মা, আমাকে কিছু বলেনি। আনিশা আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। সাবিয়া বেগম ঠিক বুঝতে পারছেন আকাশ আর নীরের মধ্যে আবার কোনো না কোনো ঝামেলা হয়েছে। তার জন্যই ওরা দুজন এই মুহূর্তে দুই মেরুর বাসিন্দা হয়ে গেছে। তবে যেভাবেই হোক ওদের মধ্যে আবার মিল করাতেই হবে। সাবিয়া বেগম ছেলে মেয়ে দুটোকে নিয়ে আর পারে না। উনি কিছুটা গাম্ভীর্য কণ্ঠে বলল, এবার দুটোকে একসাথে পাই, একদম কান ধরে টেনে মলে দেব। নীর কিন্তু ওর বাসায় যায়নি। ও আকাশের সামনে নিজের মুখ দেখাতে চায় না। তাই সকালবেলা আনিশাকে বলে বাসা থেকে বেরিয়ে ওর বাসার পাশে এক পুকুর পাড়ে এসে বসে আছে। নীর রুহিকে ফোন করে মিট করার জন্য রিকোয়েস্ট করে। নীরের রিকোয়েস্টে রুহি দেখা করার জন্য রাজি হয়। নীর সেখান থেকে রুহির সাথে মিট করার উদ্দেশ্যে চলে গেল। রাহেলা বেগম লিজার রুম গোছাচ্ছিলেন। লিজার বেডের তোষক উল্টিয়ে ঝাড়তে গিয়ে ভাঁজ করা লাভ শেপের একটা কাগজ দেখতে পেলেন। রাহেলা বেগম কপাল কুঁচকে কাগজটার দিকে এক নজরে তাকিয়ে আছেন। কিয়ৎক্ষণ কাগজটার দিকে তাকিয়ে থেকে উনি কাগজটা হাতে তুলে নিলেন। কাগজের ভাঁজ ভেঙে সেটা খুলতেই যাবেন, তখনই লিজা পেছন থেকে এসে ছো মেরে কাগজটা তার মায়ের হাত থেকে টান মেরে নিয়ে গেল। রাহেলা বেগম একরাশ রাগ নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে লিজার দিকে। রাহেলা বেগম কর্কশ কণ্ঠে লিজাকে বলল, যদি নিজের ভালো চাস তাহলে কাগজটা এক্ষুনি আমার হাতে দে বলছি। লিজার আত্মায় যেন পানি নেই। ও কি বলবে আর কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। এই কাগজে লিজা পিয়াসের জন্য সুন্দর করে একটা লাভ লেটার লিখেছে, আর সেটা যদি এই মুহূর্তে তার মায়ের হাতে পড়ে তাহলে তার হাড্ডি আর চামড়া এতটুকু বেঁচে থাকবে কিনা সন্দেহ আছে। তারপরও লিজাকে যেভাবেই হোক নিজেকে বাঁচাতে হবে। লিজা গলাটা খানিকটা ছেড়ে নিয়ে সুপ্ত কণ্ঠে বলল, মা, আজকে আমার এক বান্ধবীর জন্মদিন, তাই আমি ওর জন্মদিন উপলক্ষে এখানে একটা সারপ্রাইজ লেটার লিখেছি। এখন তুমি যদি এটা খুলে দেখে ফেলো তাহলে তো আর আমার সারপ্রাইজ থাকবে না। সবাই ওকে একটা করে সারপ্রাইজ লেটার দিচ্ছে, আমি না দিলে কেমন দেখায় বলো? আর তুমি যদি এখন এটা খুলে ফেলো তাহলে তো আমি সবার কাছে ছোট হয়ে যাব মা। রাহেলা বেগম এখনো কপাল কুঁচকে ঠিক সেইভাবেই লিজার দিকে তাকিয়ে আছে। লিজার কথা উনি বিশ্বাস করবে কি করবে না সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। লিজা ওর মায়ের মুখ দেখে ভালোই আন্দাজ করতে পারছে তার মা তার কথা মোটেও বিশ্বাস করেনি। লিজা হাল ছাড়ল না, পুনরায় আপ্রাণ চেষ্টা করল নিজেকে বাঁচানোর। মা, তোমার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, আমি চিরকুটটা খুলে তোমাকে দেখাচ্ছি। আমি সবার সামনে ছোট হলে হব, কিন্তু আমি চাই না তুমি আমাকে শুধু শুধু সন্দেহ করো। লিজা আস্তে আস্তে চিরকুটটা খুলতে যাবে, তখনই রাহেলা বেগম বাদ সাধলেন। ঠিক আছে, আর খুলতে হবে না। এটা তো আমাকে ভালো করে বললেই হতো। এইভাবে টান মেরে আমার হাত থেকে নেওয়ার কি দরকার ছিল? আর দেরি না করে দ্রুত রেডি হয়ে নাস্তা করতে আয়, তোর কলেজের সময় হয়ে গেছে তো। লিজা মুচকি হেসে মাথা নেড়ে সায় দিল। রাহেলা বেগম লিজার রুম থেকে প্রস্থান করলেন। রাহেলা বেগম যেতে লিজা থপাস করে বিছানার উপর বসে পড়ল। লিজা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ও প্রকাণ্ড একটা শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলল, বড় বাচ্চা বেঁচে গেছে। আর একটু হলেই আজকে মা আমাকে মেরে একদম ভূত বানিয়ে দিত। তখন এই জন্মে আর আমার পিয়াসকে পাওয়া হতোই না।
শাকচুন্নি হয়ে গাছে গাছে ঝুলতে হতো। ওরে বাবা, আর এত রিস্ক নেওয়া যাবেই না। আমি শাকচুন্নি হতে চাই না, আমি পিয়াসের বউ হতে চাই। পিয়াসের বৃত্তি নিজেকে আবদ্ধ করতে চাই।